ওকে, তাহলে আমি আবার বলতেছি, আমরা এইটার রেফারেন্স বইটা আমি বলছি যে সবচেয়ে সহজ যে রেফারেন্স বই সেটা হলো গোয়ারিকরের পলিমার সায়েন্স, ঠিক আছে, ভিআর গোয়ারিকরের। আর যে চ্যাপ্টারটা আমরা মূলত পড়তেছি, যেখান থেকে আমরা পড়তেছি সেটা হলো ইন্ডিভিজুয়াল পলিমার্স। ওকে, ইন্ডিভিজুয়াল পলিমার্স শুরু হচ্ছে 215 নাম্বার পেজ থেকে, আমার কাছে যে এডিশনটা আসলে আছে সেটাতে। ওকে, আচ্ছা, আর আপনাদের এইখানে দেখবেন অসংখ্য পলিমারের মানে পরিচয় দেওয়া আছে, পলিথিলিন, পলিপ্রোপিলিন, পলিস্টাইরিন, অনেক। তা আমরা মোটামুটি পড়বো হলো যেগুলি আমাদের সিলেবাসে উল্লেখ করা আছে। সিলেবাসটা আছে আশা করি সবার কাছে, নাকি? সিলেবাস জি আছে? স্যার। ওকে, তাহলে দেখবেন সিলেবাসে কিন্তু উল্লেখ করা আছে। কেউ জি কখনো স্যার দেখছিলেন? আছে। জি স্যার আছে। হ্যাঁ, ওইখানে কিন্তু উল্লেখ করা, বোকার মতো সব হ্যাঁ পড়েন। স্যার, পলিথিন এগুলা উল্লেখ করা আছে। হ্যাঁ, কিন্তু বললাম তো বোকার মতো সব সব পড়েন। পড়বো না স্যার? মানে এই চ্যাপ্টারে অনেকগুলি আছে, কিন্তু চ্যাপ্টারে প্রায় 30টা 40টা হয়তো বা আছে, কিন্তু আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে যে আপনার সিলেবাসে কিন্তু 30-40টা না, সিলেবাসে বোধহয় 9টা আছে, ঠিক আছে, 9-10টা। তো আপনি আবার এই যে অনেকে বই থেকে পড়তে যায়, মজা লাগলে পড়বেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু পরীক্ষার জন্য আপনার ওই যে কয়টা উল্লেখ করা সে কয়টাই পড়লে হবে। হ্যাঁ, আর যে স্যার বলেন, শুনছি। স্যার না, হ্যাঁ স্যার উল্লেখ করা আছে স্যার, এই যে পলিক্রাইলোনাইট্রাইল, নাইলন 6, অ্যাক্রাইলোনাইট্রাইল, নাইলন হ্যাঁ হ্যাঁ, 6 এগুলাই তো, এগুলাই এগুলা এগুলাই না স্যার? হ্যাঁ, আমি সেজন্যই বলতেছি যে বইয়ে কিন্তু প্রত্যেকটা বইয়ে আলাদা আলাদা ভাবে অসংখ্য দেওয়া আছে। যেমন আরেকটা আছে কি, বিল মেয়ারের টেক্সট বুক অফ পলিমার সায়েন্স, এটা আরেকটা রেফারেন্স বই, ঠিক আছে। তো আপনারা যখন কোনো বই পড়বেন তখন মনে রাখবেন যে এই পলিমার গুলি যখন পড়বেন তখন কিন্তু মাথায় রাখতে হবে যে আপনি কি কি অংশ পড়বেন, সেটার জন্যই খাতা নিতে বলছিলাম। হ্যাঁ, আপনি প্রথম পার্ট আমরা যেটা পড়বো ইন্ট্রোডাকশন, অর্থাৎ পরিচয়, এটার নামকরণ হতে পারে। আমি কিন্তু বলতেছি আপনারা নোট ডাউন করাটা উচিত, ঠিক আছে। জি স্যার। প্রথম অংশটা আমরা পড়বো পরিচয়, যেটার মধ্যে নামকরণ করতে হবে আমাদের। তারপর আমরা আরেকটা জিনিস পড়বো যেটা হলো এর ক্লাসিফিকেশন যদি থাকে, এটা পরিচয়ের মধ্যে যাবে আর কি। বা এর যদি ধরেন কোনো মানে ইম্পর্টেন্ট কোনো ধরেন কি বলবো যে কমার্শিয়াল কোনো এক্সাম্পল বা কিছু থাকে, তাহলে এটা থাকবে প্রথম ইন্ট্রোডাকশন পার্টে। ক্লাসিফিকেশনের পর কি বললেন? মানে ধরেন যে এই কি বলে তার যে কোনো একটা ইম্পর্টেন্ট ইন্ট্রোডাকশনের মতো, যে ধরেন পলিথিলিনের ক্ষেত্রে এটা কতটা ব্যবহার হয়, আমরা কমার্শিয়ালি কতটা ব্যবহার করি, বা লাস্ট ইয়ারে কতটা ওয়েস্ট হয়েছে আমাদের, এরকম কিছু মানে ক্যাচি সেন্টেন্স যেটা আসলে, হ্যাঁ নোটস, যেটা আপনার ওই ধরেন কেউ যদি শর্ট নোট লেখে তখন কিছু আপনার কিন্তু 15-20 লাইন লিখতে হয় না, আপনি হয়তো বা 5 লাইন লিখবেন, হয়তো 5 লাইন লিখলে আপনার এক পাতা হয়ে যাবে, কিন্তু এই 5 লাইনে আপনার 5টা লাইনে কিন্তু মানে কি বলবো যে ক্লিয়ার হইতে হবে এবং ইনফরমেটিভ হইতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আপনারা যে পয়েন্টটা খেয়াল করবেন সেটা হলো প্রপার্টিজ বা ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে। প্রথমে ইন্ট্রো, তারপরে হলো প্রপার্টিজ বা ক্যারেক্টারিস্টিক্স। প্রপার্টিজ বা ক্যারেক্টারিস্টিক্স এটাও আমি বলছি যে আপনাদের কিন্তু অনেক ক্ষেত্রে দেখবেন বিভিন্ন ওয়েবসাইট বা বইয়ে দেখতে পারেন হয়তো বা 15-20টা দেওয়া আছে কোথাও, আবার কোনো বইয়ে দেখবেন যে একটা দেওয়া বা 2টা দেওয়া। ওকে, সেটার জন্য আপনাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আপনি একটা অপটিমাম কন্ডিশন মেইনটেইন করবেন, হয়তো 5টা শিখলেন, 6টা শিখলেন, বা খুব সহজ হলে 10টা শিখলেন, কিন্তু আপনি কিন্তু পরীক্ষার হলে আপনার সময়ে কতটুকু পাবেন প্রশ্নটা উত্তর করার জন্য তার উপরে নির্ভর করে আপনাকে অ্যান্সার করতে হবে, ঠিক আছে। ধরেন 1 নাম্বারের জন্য আসলো যে আপনি এটার ইন্ট্রো দেন, এটা প্রপার্টিজ বলেন, ঠিক আছে, বা এটা নামকরণ আর প্রপার্টিজ বলেন, 2 নাম্বার আসলো, তাহলে কিন্তু মানে কি আপনার এই প্রশ্নটার উত্তরে মাত্র 1 নাম্বার পাচ্ছেন। তো 1 নাম্বারের জন্য আপনি 5টা 6টা যদি ইম্পর্টেন্ট পয়েন্ট লিখে দেন তাহলেই যথেষ্ট। এটার জন্য আপনাকে একদম গদ বাঁধা 15-20টা লিখতে হবে না। আমার কথা কি বুঝতে পারছেন? ক্লিয়ার? কিন্তু ধরেন শুধু জি স্যার। প্রপার্টিজই আসলো, কিন্তু প্রপার্টিজে উল্লেখ করা থাকলো এখানে ধরেন 1.5 নাম্বার বা 2 নাম্বার দেওয়া, দ্যাট মিন্স দ্যাট আপনার কাছ থেকে কিছুটা এক্সট্রা উত্তর এক্সপেক্ট করতেছে এক্সামিনার, ঠিক
আছে? যেমন এখানে এক্সাম্পল দিয়ে একটা চিত্র দিয়ে সুন্দর করে আপনি প্রপার্টিজ এর মধ্যেও কিন্তু অনেক রকম চিত্র দিয়ে ব্যাখ্যা করা যায়, তাই না? অথবা এক্সাম্পল দিয়ে ব্যাখ্যা করা যায়। এইভাবে সুন্দর করে সাজাইতে শিখতে হবে। আমি বলবো না যে সবকিছু আমি ক্লাসে দেখাইতে পারবো বা দেখানো উচিত, কারণ হলো আমি যতটা চেষ্টা করব যে আপনাদের বুঝিয়ে দেওয়া। তারপরে স্ট্র্যাটেজিটা ডিপেন্ডস অন ইউ, হাউ ক্যান ইউ অ্যাপ্রোচ ইউর কোয়েশ্চেনস, ওকে? অ্যান্সার যেটাই বলেন। সো আমি এক্সপেক্ট করব যে আপনারা এই জিনিসগুলি মাথায় রাখবেন। আর লাস্ট হলো অ্যাপ্লিকেশন। লাস্ট পয়েন্টটা আমরা কি দেখব? প্রত্যেকটা পলিমারের অ্যাপ্লিকেশন। Where are these polymers, used or applied? Okay? আচ্ছা, যেমন আপনি যদি বিলমেয়ারের বই ইউজ করেন তাহলে আপনারা দেখবেন যে এখানে যে প্রপার্টিজ অফ কমার্শিয়াল পলিমার্স বলে একটা অংশ আছে, সেখানে দেওয়া আছে পলিথিলিন, পলিপ্রোপিলিন, স্টাইরিন, অ্যাক্রাইলিক পলিমার্স। এখানে আপনি আবার এরকম যে ব্যাখ্যাগুলি পাবেন। অর্থাৎ আপনি যেই পলিমারের বইটাই ব্যবহার করেন সবসময় খেয়াল রাখবেন যে আপনার সিলেবাসে যে যে পলিমার উল্লেখ করা আছে সেগুলি আপনি দেখবেন, এবং প্রত্যেকটার যে আমি 3টা পয়েন্ট বললাম এই 3টা পয়েন্ট অবশ্যই নিজেরা তৈরি করবেন। আমি কেন বলতেছি এটা, আমি হয়তো বা আপনাদেরকে আমার যে গতবার আর এবার মিলাই কিছু আমি নোটস এর মতো তৈরি করছি ছোটখাটো, সেটা আমি হয়তো আপনাদের সাথে শেয়ার করব। তো আপনি তার থেকে একটা আইডিয়া পেতে পারেন যে আসলে কিভাবে আপনি ইনফরমেশন গুলিকে নোট আকারে স্টোর করতে পারেন। ওকে? কিন্তু যখন বই পড়বেন আপনি খুব অবাক হবেন, বইয়ে কিন্তু এইভাবে আলাদা আলাদা করে বেশিরভাগ ক্ষেত্রেই লিখে দেওয়া নাই যে এটা প্রপার্টিজ, এটা নামকরণ। দেখুন বইয়ে হয়তো বা একটা প্যারাগ্রাফ দেওয়া বা 2টা প্যারাগ্রাফ দেওয়া, আপনার ওখান থেকে প্রশ্নের উত্তরটাকে বের করে নিয়ে আসতে হবে। আমার কথা কি বুঝতে পারতেছেন? জি স্যার। তাহলে জি স্যার। আপনাদেরকে যখন এই জন্যই আসলে ইউনিভার্সিটি পড়ালেখাটা একটু কঠিন। আপনি যখন বই পড়ে আসলে আমি যখন ক্লাসে লেকচার দিতাম, আমি যদি ক্লাসে লেকচার দিতাম, I would have tried my best to extract answer from you. আপনাদের কাছ থেকে আমি অ্যান্সার গুলিকে বের করার চেষ্টা করতাম। ওকে? এখন যেহেতু আমাকে স্ক্রিন শেয়ার করেই পড়াতে হচ্ছে আলটিমেটলি, আমি পেন ইউজ করতে পারতেছি না। পেন ইউজ করা যায় তো হয়তো, কিন্তু তাতেও খুব একটা সুবিধা হবে বলে আমার মনে হয় না। বোর্ডের যে মানে কি বলবো রিয়েল টাইম এক্সপেরিয়েন্স সেটা একদমই আলাদা ক্লাসরুমে। তাহলে হয়তোবা আরো আপনাদের জন্য এটা একটু ডিফিকাল্টও হইতো, আবার ইন্টারেস্টিংও হইতো। কারণ তাহলে আমি দেখা যেত কন্টেন্টটা আমার থাকতো অল্প, কিন্তু আমি এক্সপ্লেইন করতাম, আপনাদের কাছ থেকে প্রশ্নের উত্তরটা নিতাম বেশি। ঠিক আছে? প্রশ্ন করতাম বা আপনাদের সুযোগ দিতে পারতাম বেশি। এখানে যেটা হয় যে আপনাদের প্রশ্ন করলে আপনারা ঘুমায় থাকেন, সুতরাং কিছুক্ষণ পর দেখা যায় যে সময় চলে গেছে অনেক, অথচ প্রশ্নের উত্তর পাচ্ছি না আমি, বা আপনারাও অনেকে আগ্রহ নিয়ে প্রশ্ন করতেছেন না। কিন্তু ক্লাস টাইম হলে, ক্লাসরুমে হলে হয়তো বা আপনারা বাধ্য থাকতেন নিজেদের স্যার উত্তর দিতে। ক্লাসরুমের পরিবেশ আর বাসায় আসলে বাসার এটা পরিবেশ হবে না এক না আসলে। স্যার, কোনোভাবেই এটা চেষ্টা করলেও হয় না। এটা আসলে হবে না। আমি আপনাদেরকে দোষ দিচ্ছি না তো, আমি তো এখনো আপনাদের তো দোষ দিই নাই। ঠিক আছে? এটা এখন কিছু করার নাই আসলে। না তবুও স্যার, সর্বোচ্চ বললাম আর চেষ্টা কি। করেন, সর্বোচ্চ চেষ্টা করবেন। কারণ হলো এই সময়টা তো আপনার জীবন থেকে যাচ্ছে। ধরেন আপনার পরের ব্যাচ হয়তো বা তারপরের ব্যাচ এই মানে এক্সট্রিম কন্ডিশনটা ইউনিভার্সিটিতে এসে মানে পাবে না। তারা কিন্তু হয়তোবা নরমাল অথবা মোটামুটি নরমালের কাছাকাছিতেই ক্লাস করবে। সো আলটিমেটলি কিন্তু আপনারা সাফারার হওয়ার সম্ভাবনা আছে যদি আপনি এখন এটার উপরে গুরুত্ব না দেন। ওকে? জি স্যার। আচ্ছা, আমি এখন ছোট ছোট করে, যেহেতু আমি কিন্তু এই জন্যই এত কিছু বললাম যে আমার পক্ষে যদি সবকিছু আমি এখানে নোটটা তৈরি করা এইভাবে যেন আপনাদের সুবিধা হয়, কিন্তু এই নোটটা আমি ক্লাসের পরে দিতাম আসলে যখন আমি পড়াইতাম, কারণ আপনাদের পড়ায় প্রশ্ন করে আপনাদেরকে কি বলবো একটুখানি মাথার ব্যায়াম করায় তারপরে এটা দেওয়াটা বেটার ছিল। কিন্তু আমি এখানে শো করলাম, বাধ্য হইলাম, আবার ইচ্ছা করেও দিচ্ছি যাতে আপনাদের কাছে ইনফরমেশনটা ক্লিয়ার থাকে যে কোথা থেকে আপনি দেখতে পারেন কিভাবে। তারপরেও আমি বারবার বলবো যে আমার ক্লাসে কিন্তু আমি শর্টলি জাস্ট রিঅ্যাকশন মেকানিজম এইভাবে পড়ায় দেওয়ার চেষ্টা করব বা শর্টে একটা পরিচয় দিব। ওকে? সেজন্য রেডি থাকবেন। হয়তো বা আরো 2-3টা ক্লাস লাগবে এই চ্যাপ্টারটাকে আমাদের কভার করতে। কিন্তু আপনাদের পড়তে হবে কিন্তু অনেক, এবং
প্রশ্ন করতে কোনো বাধা নাই, আপনারা পড়বেন, পড়ে আপনাদের যেটা প্রবলেম মনে হয় বা সাজেশন প্রয়োজন পড়ে, সাজেশন বলতে নট এরকম যে স্যার এটা পরীক্ষায় আসবে নাকি আসবে না, নট লাইক দিস, ঠিক আছে? আপনি পড়ে আপনার যদি মনে হয় এটা স্যার কোনটুকু পড়লে ভালো হয় বা কিভাবে পড়লে ভালো হয়, বা আপনি নিজে একটা অন্য কোনো রেফারেন্স থেকে পড়লেন, আমাদের সাথে শেয়ার করলেন সবার সাথে যে স্যার এটা কি ভালো হয় কিনা, আমি এখান থেকে পড়তে পারবো কিনা, এইরকম আমি সাজেশনের কথা বলছি। ওকে, আচ্ছা, দেন আমরা শুরু করি। আমরা প্রথম যেটা দেখবো, গতদিন আলোচনা করা হয়েছে, তারপরে আমি বলি, একটু লক্ষ্য করেন, পলিইথিলিন যেটা, পলিইথিলিনের পলিমারাইজেশন রিঅ্যাকশন তো সবচাইতে ইজি, তাই তো নাকি? জি স্যার। আচ্ছা, পলিইথিলিনে কি হয়, জাস্ট ইথিলিন একটা পাই বন্ডেড আনস্যাচুরেটেড কম্পাউন্ড, মনোমার, 2 কার্বন বিশিষ্ট, যেটাকে যখন আমি পলিমারাইজেশন করি, সাধারণত কি পদ্ধতিতে পলিমারাইজেশন করি, ফ্রি রেডিক্যাল না কন্ডেনসেশন? এতক্ষণ স্যার লাগলো ফ্রি হবে? রেডিক্যাল। এতবার পড়ানোর পরে স্যার এতক্ষণ না লাগলো স্যার, হবে? ফ্রি রেডিক্যাল বলতেছি কারণ ওই যে ওই বন্ধন যে একটা ভাঙতে হয়েছে দ্বিবন্ধন, হ্যাঁ, ওইটা। ভেরি গুড। হ্যাঁ, ডাবল বন্ড থাকলে আপনারা চিন্তা করবেন যে এখানে একটা জি বড় স্যার। পসিবিলিটি আছে কি হওয়ার, ফ্রি রেডিক্যাল ফ্রি পলিমারাইজেশন হওয়ার। রেডিক্যাল ওইটা চিন্তা ওকে, করতে আমার পারছি। এখানে একটা সহজ প্রশ্ন আছে আপনাদের কাছে। এই যে উদাহরণটা দেওয়া আছে, আমি কিন্তু বলছি আমি অনেক সময় ট্রিকি উদাহরণ দেই, অনেক সময় দেখা যায় যে উদাহরণের মধ্যে কিছুটা গ্যাপ থাকে ইনফরমেশনের, অনেক সময় ক্লিয়ার থাকে না, যাতে আপনাদের প্রশ্ন হয় এবং আমি সেটাকে এক্সপ্লেইন করতে পারি। খেয়াল করেন, আমাদের যে প্রোডাক্টটা দেওয়া পলিইথিলিনের, এইটা রিপিটিং ইউনিট কি ক্লিয়ার? এতটুকুই শুধু, একটা কার্বনের 2টা হাইড্রোজেন এইভাবে দেখাইলেই হবে এন দিয়ে? এটা কি রিপিটিং ইউনিট না পলিইথিলিনের? স্যার, না এটা তো আমাদের রিপিটিং ইউনিট হচ্ছে না স্যার। এটা কমপ্লিট হচ্ছে না। C2H4 হচ্ছে আমাদের। হ্যাঁ, ভেরি গুড। তাহলে আমরা কি করতে পারি, এটা ইন্টারনেটে কিন্তু আছে, কিন্তু তারপর আমি বললাম যে জিনিসটা কিন্তু ক্লিয়ার না। ওকে, যদিও সবগুলি সেম, কিন্তু আমাদের রিপিটিং ইউনিটটা কি হবে, কয় কার্বন বিশিষ্ট? 2 কার্বন 4 হাইড্রোজেন কার্বন। বিশিষ্ট। ভেরি গুড। আচ্ছা, আপনি এটা মাথায় রাখবেন যে সবসময় মনোমার বা আপনার যে গ্রুপগুলি মিলে একটা পলিমারিক ইউনিট তৈরি করছে, যে রিপিটেড হচ্ছে, তাকে কিন্তু আমি ইউজ করব কি হিসেবে, ডিগ্রি অফ পলিমারাইজেশন, মনে আছে না? এখন রিপিটিং যদি ইউনিটের আমার সংখ্যা। শুধুমাত্র 1 কার্বন বিশিষ্ট হইতো, তাহলে কিন্তু এখানে ডিগ্রি অফ পলিমারাইজেশনের কি ভয়াবহ অবস্থা হতো, সেটা চিন্তা করছেন, ডাবল হয়ে যেত, জি স্যার। তাই না? কিন্তু অ্যাকচুয়ালি ডিগ্রি অফ পলিমারাইজেশনের জন্য আমাদের কি ধরতে হচ্ছে, যে মনোমারটা ভেঙে পলিমার তৈরি হলো তাকে। ওকে, আচ্ছা, এগুলি সহজ জিনিস, সমস্যা নেই ইনশাআল্লাহ। এরপরে আমরা যদি লক্ষ্য করি নিচে, এলডিপি আর এইচডিপি এর ক্ষেত্রে খেয়াল করেন, 2টা বিক্রিয়াই কিন্তু উপরেরটার মতোই, ঠিক আছে? কিন্তু 2টার দেখেন কন্ডিশন আলাদা। কেমন আলাদা? আমাদের যখন এলডিপি তৈরি স্যার করতেছি, এখানে আমাদের এলডিপি এর মধ্যে স্যার এই যে 1000 to 3000 বার, স্যার বার জিনিসটা কি স্যার এখানে বার কি? টেম্পারেচার, সরি, প্রেসারের ইউনিট, প্রেসার। ও, ভুলে গেছেন, সর্বনাশ, ইঞ্জিনিয়ার এগুলা। না স্যার। কনভার্সন পড়ছিলেন না, মনে আছে? ফার্স্ট চ্যাপ্টার ছিল আমাদের সময়, বার আপনাদের বড় কেমিস্ট্রি, কত আছে স্যার? ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টার ছিল এটা। এই যে স্যার কি না, আমাদের তো গ্যাস, সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার ছিল। সেকেন্ড পেপারে ফার্স্ট চ্যাপ্টার। সেকেন্ড পেপারে ভুলে গেছি। আচ্ছা, যেটাই হোক ফার্স্ট চ্যাপ্টারই। পরিবেশ হ্যাঁ, রসায়ন। ও আচ্ছা আচ্ছা, আমাদের সময় এটা ছিল হলো এই যে কি বলে, হ্যাঁ স্যার, গ্যাসীয় দুজনের তো আলাদা পদার্থবিদ্যা স্যার। নাকি কি যেন একটা, জি এরকম স্যার। একটা চ্যাপ্টারের নাম ছিল, ঠিক আছে? আদর্শ গ্যাস বা এরকম একটা চ্যাপ্টার সামথিং, ঠিক আছে? তো এই গ্যাসের বিভিন্ন প্রপার্টিজ নিয়ে আলোচনা হয়েছে ওইখানে। তখন এই গ্যাসের যে সাথে কি আলটিমেটলি আপনার প্রেসার কিন্তু রিলেটেড হবেই, তাই না? তো ওই জায়গায় আমরা পড়ছিলাম। তো বার, অ্যাটমসফিয়ার, তারপরে পিএসআই, এগুলি কিন্তু পরস্পর ইন্টার রিলেটেড। ওকে, এখন 1 বার সমান কত অ্যাটমসফিয়ারিক প্রেসার? কে পারবে? স্যার গুগলে থামেন না স্যার, গুগল কোশ্চেন করি করে, স্যার। 1 atmosphere গুগলে pressure প্রশ্ন না করে
স্যার যেহেতু ইউনিট স্যার নাহলে তো ওয়ান হ্যাঁ হ্যাঁ অ্যাটমসফিয়ারিক স্যার যেহেতু ইউনিট নাহলে তো স্যার ওয়ান অ্যাটমসফিয়ারিক প্রেশার অনেক কথা। স্যার 0.99 0.987 মানে এটা অনেক লম্বা নাম্বার আর কি। জি স্যার, মানে 0.987 এরকম। 0.986923। ধরবো স্যার। স্যার আমার একটা কথা হলো, আপনারা তো মানে এমন একটা সাবজেক্টে পড়ালেখা করতেছেন যেখানে ইঞ্জিনিয়ারিং টার্মগুলি খুব ব্যবহার হবে, আর আপনাদেরকে ম্যাথমেটিক্স করতে অভ্যস্ত থাকতে হবে, ঠিক আছে? সো এই জিনিসগুলি ভোলা যাবে না। টিউশনি তো বোধহয় একটুখানি আপনাদের কি বলবো যে আর সেইভাবে করতে পারতেছেন না, না হলে হয়তো বা অনেকে ইন্টারমিডিয়েট স্টুডেন্ট পড়াইলে দেখা যেত এই জিনিসগুলি আবার স্যার অভ্যস্ত টিউশনি থাকতেন কেউ না। দেয় না। ক্লিয়ার থাকতো। আর দিবে না কেন? আপনি যদি নিজের এলাকায় টিউশনি জোগাড় না করতে পারেন, আপনি তো ব্যর্থ মানুষ, কি বলবো? মেহনত আরো বেশি স্যার পাবেন। মানে পড়াইতে চায় অনেক, বুঝছেন স্যার, কিন্তু টাকা দিতে চায় এতটুকু, হয় না তো স্যার। শোনেন, শিক্ষকতা করলে জীবনে এই জিনিস মনে রাখতে হবে যে টাকা খুব বেশি চাইলে কিন্তু বিপদ। মানে স্যার ন্যূনতম মূল্যায়নটা করতে চান এখনকার শিক্ষকের গার্জিয়ানরা। টাকার লোভ থাকা উচিত না। না, লোভের জন্য আমি বলবো না, মানে আসলে আপনি খুব বেশি এক্সপেক্ট করাটা কঠিন। ঢাকা স্যার শহর লোভের খুবই জন্য না আলাদা। স্যার, মানে বললাম না স্যার, ন্যূনতম যে মূল্যায়নটা ওইটা করতে চায় না এখন গার্জিয়ানরা। ঢাকা শহরে ধরেন যে আলাদা ব্যাপার, কিন্তু গ্রামে আসলেই কষ্ট, মানে ওইখানে হয়তো বা অতটা পাবেন না। আপনার নিজ ইচ্ছাই করাবেন, তাতে বোর লাগবে না, আর পড়ালেখার মধ্যে একটু থাকতে পারবেন, তাই না? অন্যের উপরে কি বলে নিজের জ্ঞান জাহির করতে ভালোই লাগে নাকি? হ্যাঁ স্যার, এটা ঠিক স্যার। পড়াইতে তো ভালো লাগে, কার না ভালো লাগে স্যার। অর্ধেক আসলে পড়ানো অর্ধেক মোটিভেশন, তাহলে তো স্যার ভালো লাগবে। তাই না? খুব। আচ্ছা ঠিক আছে, বাদ দেন এইসব, আমি নিজেই টিচার, কি বলবো। আচ্ছা খেয়াল করেন, এলডিপির ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করতে হবে যে এখানে অবশ্যই বাতাস, এয়ারের যে অক্সিজেন আছে, আপনি তো এটা তো আমরা গ্যাস ফেজে রিঅ্যাকশন করতে পারি, আবার ইচ্ছা করলে লিকুইড ফেজে রিঅ্যাকশন করতে পারি। নরমালি গ্যাস ফেজে রিঅ্যাকশন হয়। আমি আপনাদেরকে একটু দেখায় দিচ্ছি। সবকিছু বলছিলাম যে ক্লাসে সবকিছু পড়াইতে গেলে অনেক সময় লাগবে, আমি আপনাদের দেখায় দিচ্ছি। এই যে দেখেন, এখানে উল্লেখ করা আছে যে আমরা আসলে রিঅ্যাকশন গুলি কিভাবে হয়, সোর্স কি। যদিও গত ক্লাসে আমরা আলোচনা করছি, এখানে কিন্তু একটু আলোচনাও করা আছে। আপনারা এই যে ডেসক্রিপশন গুলি এগুলি একটু একটু করে পড়বেন, ঠিক আছে? আর যাদের কাছে রেফারেন্স বই আছে সেটা তো খুবই ভালো। ওকে, আরেকটা কাজ করতে পারেন আপনারা, অনলাইনে দেখবেন যে বিভিন্ন ওয়েবসাইটে যদি আপনি পলিথিলিন মানে পলিমার লিখেও সার্চ দেন, দেখবেন যে বিভিন্ন সায়েন্টিফিক পেজ আছে, ম্যাগাজিনের মতো অনেকটা। তো ওরা এটা নিয়ে বিভিন্ন রকম ইনফরমেশন দিয়ে ছোট ছোট করে কিছু আর্টিকেল বা খান একাডেমিতে সব হ্যাঁ হ্যাঁ পাওয়া যায়। খান একাডেমিতে খান ভিডিওগুলি পাওয়া যায়। খান একাডেমি আছে আপনার, তারপরে যে বাইজুস আছে, আরো অনেকগুলি আছে। এখন তো অনেক অসংখ্য, আরো ধরেন যে একেবারে যে আপনার ওইরকম ওয়েবসাইট ওইরকম হইতে হবে তাও না, দেখবেন যে সহজ কিছু পিডিএফ আছে। তো আপনার কাছে যেটা মজা লাগে, যেহেতু এটা ইন্টারনেট, তো আপনার লাইন থাকতেছেই, তাই না? আপনার বইয়ের মতো তার কিনে নিয়ে তারপরে আবার বিপদে পড়তে হচ্ছে না। আপনি দেখলেন কন্টেন্ট গুলি, যেটা মজা লাগলো বা যেটা ভালো লাগলো আপনার কাছে, সেই রকম একটা ধরেন জায়গা থেকে আপনি নোট ডাউন করতে পারেন বা ডাউনলোড করে রেখে দিতে পারেন। তো পরবর্তীতে এটা আপনাকে আসলে হেল্প করবে। যখনই করেন মনে রাখবেন তিনটা জিনিস খেয়াল করবেন: ইন্ট্রোডাকশন, ঠিক আছে? তারপরে ইন্ট্রোডাকশনের মধ্যে আপনি ইন্ট্রোডাকশন, তারপরে হলো আপনার প্রপার্টিজ, আর হলো অ্যাপ্লিকেশন। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, যেটা আমি হয়তোবা উল্লেখ করতে ভুলে গেছিলাম প্রথমবার, এই ইন্ট্রোডাকশনের মধ্যে কিন্তু একটা পার্ট থাকে যে আপনি এটাকে কিভাবে তৈরি করবেন, ম্যানুফ্যাকচারিং বা মেকানিজম, রিঅ্যাকশন মেকানিজম। ওকে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। আপনি যদি পুরাতন বছরের প্রশ্ন দেখেন তাহলে দেখবেন যে এই পার্টটা অনেক বেশি রিপিটেড, ঠিক আছে? যে প্রায় বলবে আপনাকে সিনথেসিস করেন, এটাকে র ম্যাটেরিয়াল থেকে আমরা কিভাবে সিনথেসিস করতে পারি। যেমন পলিথিলিন টেরাপথ্যালেট এটা বা পিইটি, এটাকে আমরা কিভাবে র ম্যাটেরিয়াল থেকে সিনথেসিস করব, ঠিক আছে? তার মানে আপনাকে জানতে হবে র ম্যাটেরিয়ালটা কি, জানতে হবে এখানে রিঅ্যাকশন কিভাবে হয়, কি ধরনের রিঅ্যাকশন হয়, আপনাকে জানতে হবে রিঅ্যাকশনের কন্ডিশন কি। ওকে, আপনাকে জানতে হবে যে প্রোডাক্ট, আলটিমেট প্রোডাক্ট কি তৈরি হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে। এগুলি কিন্তু প্রত্যেকটা হয়তো রেকর্ডিং এ থাকলো, কিন্তু আপনারা নোট ডাউন করে রাখেন ছোট ছোট করে। আচ্ছা,
এখন এলডিপি এর ক্ষেত্রে দেখেন এইচডিপি এর সাথে বড় পার্থক্য যেটা দেখেন প্রেসার কত কম লাগতেছে এইচডিপি তে। এলডিপি থেকে কি এইচডিপি তে প্রেসার কি লাগতেছে? কম কম লাগতেছে। লাগতেছে, কিন্তু কত গুণ কম? 100 প্রায় 100 গুণ কম লাগতেছে, আনবিলিভেবল। ঠিক আছে, টেম্পারেচার কাইন্ড অফ সেম। তারপরেও যদি বলেন, আমরা জানি নরমালি প্র্যাকটিক্যাল সেন্সে সাধারণত এইচডিপি তে টেম্পারেচার কম লাগে এলডিপি থেকে। অর্থাৎ একটা হাই গ্রেড প্রোডাক্ট তৈরি করতে আপনার কম লাগতেছে প্রেসার এবং টেম্পারেচার। ব্যাপারটা অদ্ভুত হয়ে গেল না? তাহলে কি এটা জাস্ট আপনার একই রকম বিক্রিয়া হবে? এর নিশ্চয়ই না, কিছু স্যার। একটা আলাদা আছে, তাই না? হুম, এটা হলো অ্যালুমিনিয়াম বেসড ক্যাটালিস্ট, অর্থাৎ এটা কোঅর্ডিনেশন ক্যাটালিস্ট। একটা পার্ট আমরা এখনো পড়ি নাই, ঠিক আছে? সেই পার্টটা এটা মূলত উল্লেখ করে আর কি। সেটা হলো ওই যে জিগলার নাটা, সম্ভবত আপনাদের ক্লাসে একজন আমাকে বলছিল, তাই না? সিলেবাসে আছে। আমি স্যার। হ্যাঁ, জিগলার নাটা ক্যাটালিস্ট। সেই জিগলার নাটা ক্যাটালিস্ট ব্যবহার করা হইলে এরকম হাই গ্রেড প্রোডাক্ট তৈরি করা যায় কম তাপমাত্রায় এবং কম চাপে। ঠিক আছে, তার মানে এখানে কিন্তু স্পেশাল একটা ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করা হইলো। ওকে, আচ্ছা। এখন তাহলে আপনাকে এই জিনিসটা মনে রাখতে হবে। তাহলে যদি আপনাকে মেকানিজম দেয়, কেউ যদি বলে এইচডিপি এলডিপি এর মেকানিজম দেখাও, তখন দুইটা কিন্তু সেম, এই যে উপরের রিঅ্যাকশন দেখাই দিলেই হবে না। এটা বুঝতে পারতেছেন? জি স্যার। ওকে। আর এই উপরের চিত্রটা কিন্তু আমি ইচ্ছা করে এরকম দিছি, আপনাদের কিন্তু বলে রাখলাম যাতে আমি বুঝাইতে পারি। ক্লিয়ার? স্যার রিপিটিং ইউনিট এটা না, এটা একটা কিন্তু ব্র্যাকেট ঠিক লিখতে হবে। ওকে, এখন যেটা মজার জিনিস, প্রপিলিন বা প্রোপিন আর ইথিন, এই দুটার মধ্যে মেইন পার্থক্য কি? স্যার কার্বন সংখ্যা। প্রোপিন কয় কার্বন বিশিষ্ট? 3 কার্বন বিশিষ্ট। আচ্ছা, তাহলে প্রোপিন আমরা কিভাবে লিখতে পারি? ধরেন আমি 3টা কার্বন আগে লিখে নিই। প্রোপিন হতে হলে কি হতে হবে? অ্যালকিন হতে হবে, কার্বন কার্বন ডাবল বন্ড। আমরা একটা ডাবল বন্ড দিলাম, তাহলে এখানে হাইড্রোজেন কয়টা হবে? 2টা। 2টা। আর এখানে একটা। ওকে। আর নিচেরটা? 3টা। ভেরি গুড, এটা একটা মিথাইল গ্রুপ। ওকে, খেয়াল করেন এটার সাথে ইথিনের পার্থক্য জাস্ট এই যে মিথাইল গ্রুপ, একটা এক্সট্রা মিথাইল গ্রুপ এখানে উপস্থিত, হাইড্রোজেনের বদলে আসলে হাইড্রোজেনের রিপ্লেসমেন্ট হিসেবে। ওকে, কিন্তু তাহলে রিঅ্যাকশনটা কিন্তু আমাদের পলিমারাইজেশনটা হয় কোথায়? ডাবল বন্ডের ওখানে। বন্ধনে। হ্যাঁ, তাহলে কিন্তু বাকিটা নিয়ে আমাদের এত চিন্তিত হওয়ার দরকার নাই। তাহলে এটা কোন সিস্টেমে হবে? ফ্রি রেডিক্যাল। ফ্রি রেডিক্যাল পলিমারাইজেশন। ওকে, অথবা আপনি বলতে পারেন শুধু যে ফ্রি রেডিক্যাল হতে পারে তাও কিন্তু না, আমরা বলতে পারি চেইন পলিমারাইজেশন, তাই না? কারণ আমাদের কিন্তু এই যে জিগলার নাটা যেটা, এটা কিন্তু ফ্রি রেডিক্যাল পলিমারাইজেশনের ক্ষেত্রে কি আসতেছে সরাসরি? না স্যার। এখানে কিন্তু একটু ঝামেলা থেকে যাবে, ওটা কোঅর্ডিনেশন কমপ্লেক্স তৈরি করে করে কিন্তু সামনে আগাচ্ছে। ঠিক আছে, যেহেতু এটা কোঅর্ডিনেশনের এই ক্যাটালিস্ট। হ্যাঁ, আমি সেটাই বলতে চাচ্ছিলাম। তাহলে এগুলো কিন্তু বুঝতে হবে, খেয়াল করতে হবে। আমি আশা করি পরীক্ষার আগে আমরা যথেষ্ট সময় পাবো। আপনাদের প্রশ্ন যদি করার সাহস থাকে, আমি আশা করি যেটা থাকা উচিত প্রত্যেকটা ছাত্রছাত্রী, এবং আপনাদের যদি ইচ্ছাটা থাকে তাইলেই হবে, যথেষ্ট সময় পাবেন যে আপনাদের যে কি বলবো, যে মাথার ভিতরে যে প্যাচগুলি আছে সেগুলিকে খুলে নেওয়ার জন্য। ঠিক আছে, তো আমরা আলটিমেটলি জানি যে এই ডাবল বন্ডে অ্যাটাক হবে এবং এটা চেইন তৈরি করবে একটা মনোমারের। হ্যাঁ, মনোমারগুলি বসে বসে রিপিটিং ইউনিটে। আচ্ছা, তাহলে এই যে দেখেন প্রথম যে পদ্ধতি সেটা কি বলছে, কি পলিমারাইজেশন? জিগলার নাটা পলিমারাইজেশন। হ্যাঁ, আমি আবার বলতেছি যে আমাদের নরমাল পলিমারাইজেশনের ক্ষেত্রে অনেক ঝামেলা হয় এবং কমার্শিয়ালি সেটা দেখা যায় যে অনেক ক্ষেত্রে ফিজিবলও হয় না যদি আমি ফ্রি রেডিক্যাল ইনিশিয়েটর ইউজ করি বা সামথিং এরকম। তবে জিগলার নাটাটা খুব ইজিলি দেখেন কম টেম্পারেচার কম প্রেসারে কিন্তু রিঅ্যাকশনটাকে করিয়ে নিতে পারতেছে। হ্যাঁ, ওকে। জি স্যার। আচ্ছা,
আচ্ছা, এখন মেটালোসিন নামে আরেকটা ক্যাটালিস্ট ব্যবহার করা যেতে পারে। মেটালোসিন হলো, আমি এটার চিত্র আপনাদের দেখাইতেছি, যেমন ফেরোসিন হলো মেটালোসিনের একটা ইজি এক্সাম্পল। এই চিত্রটাই কিন্তু একটুখানি ডাবল বন্ড বোঝা কঠিন, ঠিক আছে? আপনারা কেউ বলতে পারবেন ডাবল বন্ডটা কোন কোন কার্বনের ভিতরে আছে? দেখি আপনাদের। স্যার ওই যে গাঢ় করে দেওয়া ওইখানে 1 2 3 এই 3টা কার্বনের মধ্যে, ঠিক আছে, এই যে বড়গুলি হলো কার্বন। এখন এই 3টা কার্বনের মধ্যে ডাবল বন্ড কার কার মধ্যে আছে? ডাবল বন্ড 2 আর 3 এর মধ্যে আছে। তিনের মধ্যে স্যার। ওকে, এই চিত্রগুলি দেখে ভেবাচাকা খাওয়ার কোনো দরকার নাই। এইগুলি হলো, ছোটগুলি হলো হাইড্রোজেন আর বড়গুলি হলো কার্বন। তাহলে আপনারা হাইড্রোজেন। ডাবল বন্ড না দেখালেও কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে আলটিমেটলি কোথায় আসলে রিঅ্যাকশনটা হবে, ঠিক আছে? আর আপনাদের জন্য হাইড্রোজেন সংখ্যা দেখে। হ্যাঁ, ইজিয়ার মনে হয়, আপনি ইন্টারনেটে শত শত ফিগার পাবেন যে কিভাবে পলিপ্রপিলিন তৈরি হচ্ছে। জাস্ট ওই ইথিলিনের মতো, আগে প্রপিলিনের পার্টটা দেখাবেন, তারপরে চিহ্ন দিয়ে একটা অ্যারো দিয়ে ওইটার মধ্যে কন্ডিশন লিখে আপনি পলিপ্রপিলিনের স্ট্রাকচার দেখাইতে পারেন, মানে যদি সিম্পল জাস্ট রিঅ্যাকশনটা লেখেন। ওকে, আচ্ছা, আর যেটা দেখতে হবে আমাদের এবার, সেটা হলো যে এইটাকে ম্যানুফ্যাকচারিং করতে কিন্তু এই যে বললাম যে 2টা পদ্ধতি ব্যবহার করা যায়, একটা জিগলার-নাটা ক্যাটালিস্ট দিয়ে, আরেকটা করা যায় হলো ফেরোসিন দিয়ে। এটা আপনারা পড়বেন, খুবই সহজ, জাস্ট খালি টেম্পারেচার গুলি বলা উল্লেখ করা আছে হয়তো কোনো কোনো ক্ষেত্রে, এত কেলভিন থেকে এত কেলভিন, এত অ্যাটমসফিয়ার। ওকে, এবার আসেন মেটালোসিন, যেটা আমি বলতে চাচ্ছিলাম, এটা হলো বলা হয় ফেরোসিন। এইটাও অনেকটা কি কোঅর্ডিনেশন কমপ্লেক্সের মতোই কাজ করে, কারণ এটাও কি অবস্থান্তর মৌল, তাই না? আয়রন, আয়রন অবস্থান্তর মৌল না? ওকে, আর আমরা যে কোঅর্ডিনেশন কমপ্লেক্স তৈরি করে যে যৌগগুলির মধ্যে যে মৌলগুলি মূলত দায়ী থাকে, তারাও কি থাকে? অবস্থান্তর মৌল, তাই না? মনে আছে কমপ্লেক্সের জন্য আমরা পড়ছিলাম কোঅর্ডিনেশন কমপ্লেক্স। হ্যাঁ, ওইখানেও কিন্তু আমাদের এই মূলত এই ধরনের মৌলগুলি দায়ী ওই যৌগগুলি তৈরি করার জন্য। আচ্ছা, তো এইখানেও ঘটনাটা যদিও এরকম একটা উদ্ভট স্ট্রাকচার, ঠিক আছে, কিন্তু এই কেমিক্যালসটা খুব ব্যবহার করা হয় ওই জাস্ট পলিমারাইজেশনের জন্য। এটা একটা ইম্পর্টেন্ট কমার্শিয়াল পলিমার, এই কমার্শিয়াল কেমিক্যালস আর কি। ওকে, এই জিনিসগুলি একটু হালকা হালকা করে খেয়াল রাখবেন, আর একটু কষ্ট করে যখন পড়বেন আপনার মাথায় প্রশ্ন আসবে, হয়তো আপনি কোথাও কোথাও আটকায় যাবেন, তখনই আপনি আসলে পড়াশোনা করতেছেন বুঝতে পারবেন। যদি আপনি একেবারেই না আটকান, আপনি দেখে গেলেন শুধু, তার মানে আপনি নতুন কিছু পড়তেছেন না, আপনার নতুন কিছু মানে নলেজ আপনার মাথায় ঢুকতেছে না। ক্লিয়ার? একটু কষ্ট করে পড়ালেখা করেন, কাজে দিবে। তাহলে আমরা দেখলাম যে পলিইথিলিন আর পলিপ্রপিলিনের মধ্যে খুব বেশি পার্থক্য নাই ম্যানুফ্যাকচারিং বা আমরা যদি বলি যে সিনথেসিসের ক্ষেত্রে। সিনথেসিস ম্যানুফ্যাকচারিং দুটো যদিও আলাদা শব্দ, সিনথেসিসটা বেশি ব্যবহার করা হয় যে একদম পিওরলি কেমিক্যাল রিঅ্যাকশনের জন্য, ঠিক আছে? ম্যানুফ্যাকচারিং এর মধ্যে ধরেন যে মেকানিক্যাল প্রসেস থাকতে পারে, ফিজিক্যাল প্রসেস থাকতে পারে, আর সিনথেসিস শব্দটা ব্যবহার হয় বেশিরভাগ ক্ষেত্রে কিসের, কি প্রসেসের জন্য? কেমিক্যাল প্রসেসের জন্য। এটা যেন মনে থাকে, মনে থাকবে। কোন কেমিক্যাল সিনথেসিস করতে মানে যদি আপনাকে বলে যে এটার সিনথেসিস উল্লেখ করেন, তার মানে কি চাইছে আপনার কাছে? কেমিক্যাল রিঅ্যাকশন চাইছে। হ্যাঁ, রিঅ্যাকশন মেকানিজম মেইনলি। ওকে, আচ্ছা, এবার আসেন কিভাবে আমরা পলিইথিলিন টেরেপথ্যালেট তৈরি করতে পারি বা পিইটি। আমি কিন্তু বারবার বলছিলাম যে এই জাতীয় ম্যাটেরিয়াল কিন্তু খুব কমন, আমাদের যত বোতলজাত পণ্য আছে বেশিরভাগ প্লাস্টিক বোতলেই আপনি পাবেন পিইটি। ওকে,
এছাড়াও আরো অনেক কাজে লাগে, তবে এইটাতে একদম কমন। আমরা এক্সাম্পল হিসেবেই বলছিলাম একদিন হয়তো, যে আপনাদের আশপাশে কোনো পানির বোতল থাকলে বা কোল্ড ড্রিঙ্কস এর বোতল থাকলে দেখেন ওটার মধ্যে পিইটি সিল দেওয়া আছে একটা। আচ্ছা, এখন পিইটি এটার ফুল ফর্ম কি? আমি একবার যদিও বলছি, আপনারা কেউ একজন বলেন। স্যার পলিইথিলিন টেরেপথ্যালেট। টেরেপথ্যালেট। থ্যালেট। থ্যালেট থ্যালেট। ওকে, তাহলে পলিইথিলিন টেরেপথ্যালেট, তার মানে এখানে ইথিলিন গ্রুপ আছে বা ইথিন আছে, আর কি আছে? টেরেপথ্যালেট আছে। একটা অংশ আছে। এই এটিই, এই অংশটা কি ধরনের যৌগের জন্য আমরা উল্লেখ করি আসলে? এটা ফাংশনাল গ্রুপ। এই কোন ফাংশনাল গ্রুপের শেষে এটিই এটা ব্যবহার করা হয়? 8 ও স্যার কার্বনেট। কার্বনেট তো একটা যৌগমূলক। স্যার স্যার এস্টার, 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 এস্টার। ওকে, আমি বারবার বলছি যে এটা নিয়ে অস্বস্তি বোধ করবেন না যে আমি হয়তোবা ভুল বললাম বা পারতেছি না। তার থেকে আপনার পার্টিসিপেশনটা জরুরি। যতবার আপনি চেষ্টা করবেন, মনে করবেন যে আপনি শেখার একটা চান্স পাইলেন। এখন যেটা দেখেন যে আমাদের এই স্যার ওই যে অ্যালকাইল অ্যালকানয়েড না স্যার? হ্যাঁ, ওই এটি থাকবে শেষে আর কি। তার মানে আমাদের পিইটি কি ধরনের পলিমার হবে? এস্টার জাতীয়, তাই না? হ্যাঁ, এখন এস্টার জাতীয় মানে কি? এখানে ফ্রি রেডিক্যাল পলিমারাইজেশন হয়েছে। এস্টারের বিক্রিয়া কি ফ্রি রেডিক্যাল লাগে? না। কি কি লাগে এস্টার তৈরি করতে আমাদের? কার্বক্সিলিক অ্যাসিড আর অ্যালকোহল। ভেরি গুড। তাহলে অ্যাসিড আর অ্যালকোহল বিক্রিয়া করতেছে। সো এখানে কি ফাংশনাল গ্রুপের মধ্যে ইন্টারঅ্যাকশন হচ্ছে। এখন তাহলে এটা কোন ধরনের পলিমারাইজেশন? কনডেনসেশন পলিমারাইজেশন। ভেরি গুড। তাহলে আমরা এই পলিমার তৈরি করার জন্য যে বিক্রিয়াটা বা যে পদ্ধতি ব্যবহার করব সেটা হলো কনডেনসেশন পলিমারাইজেশন। কেন আমরা এখানে ফ্রি রেডিক্যালটা ব্যবহার করলাম না? মানে কমন সেন্স দিয়ে যদি আমরা বলি, এখানে কি ডাবল বন্ডের ভেঙে আমাদের রিঅ্যাকশন করানো আসলে সম্ভব না, কারণ আমাদের একটা মনোমার কি অ্যালকোহল। সম্ভব না বলার থেকেও যে আসলে আমাদের ফিজিবল না, আমাদের সহজ পদ্ধতিটা হলো যে এই দুটার মধ্যে বিক্রিয়া করানো ফাংশনাল গ্রুপের মধ্যে। আচ্ছা, এখন দেখি আমরা কি কি মনোমার ব্যবহার করি। আচ্ছা, আরেকটা জিনিস যদি বলি, এইখানে দুই রকম বিক্রিয়া করে এই পলিমারটাকে তৈরি করানো সম্ভব। ঠিক আছে, দুইটা র মেটেরিয়াল দেখা যায় অনেক ক্ষেত্রে ডিফারেন্ট হয়। আমরা কি জানি আলটিমেট প্রোডাক্ট হিসেবে আমরা যাই পাই, আমরা কিন্তু বিভিন্ন ভাবে এই ম্যাটেরিয়ালটাকে তৈরি করতে পারি। কেমিস্ট্রিতে এটা খুব কমন। ঠিক আছে, যে আলটিমেট প্রোডাক্টটাকে বিভিন্ন ভাবে তৈরি করা যায়, বিভিন্ন পদার্থ থেকে তৈরি করা যায়। এখন তাহলে আমরা চিন্তা করে দেখি, যদি ধরেন উদাহরণ হিসেবে যদি বলি সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, এটাকে আমরা কিভাবে তৈরি করতে পারি? সালফার ট্রাইঅক্সাইডের থেকে পানি যোগ করে আমরা সালফিউরিক অ্যাসিড তৈরি করতে পারি, তাই না? তাই তো? জি স্যার। এখন আমি আপনাকে বললাম যে সালফার ট্রাইঅক্সাইড আমার কাছে নাই, সালফার ডাইঅক্সাইড আছে, এখান থেকে কি বানানো যাবে সালফিউরিক অ্যাসিড? ভুলে গেছেন? স্যার SO2। হ্যাঁ, SO2 সালফার ডাইঅক্সাইড থেকে। হ্যাঁ, আপনি ডাইঅক্সাইডকে আবার অক্সিডাইজ করে কি করবেন? ট্রাইঅক্সাইডে পরিণত করবেন, তারপরে আবার বিক্রিয়া করবেন। প্রবলেম নাই তো, তাই না? আপনি আপনার র মেটেরিয়াল বিভিন্ন হইতে পারে। ঠিক আছে, সো আমি এটা কেন বলতেছি, এই বিক্রিয়াটার সাথে এটা রিলেটেড আর কি। খেয়াল করেন, এটার দুইটা পদ্ধতির প্রথম পদ্ধতি যেটা, সেটা আমরা একটু পরে আলোচনা করব। আগে দ্বিতীয় পদ্ধতিটা দেখে নিই। দ্বিতীয় পদ্ধতিটার ক্ষেত্রে আমরা দেখেন কি লিখছে, দ্য অ্যাসিড রিঅ্যাক্টস উইথ মেথানল টু ফর্ম ডাইমিথাইল এস্টার। অ্যাসিড কার সাথে বিক্রিয়া করতেছে? মেথানল। খেয়াল রাখবেন, অ্যাসিড কার সাথে বিক্রিয়া করতেছে? মেথানল। অ্যালকোহল, মেথানল। হ্যাঁ, এরপরে উইথ ম্যাঙ্গানিজ টু ইথানোয়েট বিং কমনলি ইউজড অ্যাজ
ক্যাটালিস্ট। ঠিক আছে, Catalyst. এখন আমাদের অ্যাসিডটা আসলে কি অ্যাসিড? টেরেপথ্যালিক অ্যাসিড। আপনি মনে রাখবেন, যেহেতু পিইটি তৈরি করতেছেন, আপনার কিন্তু এই টেরেপথ্যালিক অ্যাসিড থেকে বের হওয়ার রাস্তা নাই। আপনি অন্য অ্যালকোহল ইউজ করতে পারতেছেন, কিন্তু আলটিমেটলি ঘুরে ফিরে আপনাকে অ্যাসিড যেটা ইউজ করতে হচ্ছে সেটাকেই টেরেপথ্যালিক অ্যাসিড। Terephthalic. ওকে, তাহলে দেখেন, আমি মেথানল টেরেপথ্যালিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে যেটা হচ্ছে যে ডাইমিথাইল এস্টার তৈরি হচ্ছে। দ্য ডাইমিথাইল এস্টার ইজ দেন রিঅ্যাক্টেড উইথ ইথেন 1,2-diol। আরেকটা অ্যালকোহলের সাথে আমি রিঅ্যাকশনটায় যাচ্ছি, আগে আপনাদেরকে বলে নিলাম। আর এরপরে যে ঘটনাটা ঘটে, এটা খুব ইম্পর্টেন্ট একটা রিঅ্যাকশন। আমি আশা করি অর্গানিক কেমিস্ট্রি যে পড়ছেন আপনারা এই রিঅ্যাকশনটা পড়েছেন। পড়েন স্যার নাই? এস্টার এখনো যায় নাই স্যার, এস্টার এখনো যায় নাই স্যার। ওকে ওকে, তাহলে কথা নাই। এইটা কিন্তু আপনি মনে রাখবেন যে এটা খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষা প্রায় আসে। ট্রান্স এস্টারিফিকেশন রিঅ্যাকশন, ঠিক আছে? ট্রান্স এস্টারিফিকেশন রিঅ্যাকশনটা খুব কঠিন কিছু না, এটা একটা রিপ্লেসমেন্ট রিঅ্যাকশন, অর্থাৎ একজনের বদলে আরেকজন রিপ্লেসড হয়। কিভাবে আমরা সেটাই দেখবো এখন। ওকে, লেটস স্টার্ট। খেয়াল করেন, এখানে মেথানল আর টেরেপথ্যালিক অ্যাসিড বিক্রিয়া করতেছে। তাহলে আমরা তো জানি যে তৈরি করবে কি এস্টার। তাহলে এই যে মেথানলের কোন গ্রুপ বিক্রিয়া করে? OH। আর অ্যাসিডেরও আছে OH। তাহলে আসলে বিক্রিয়া করবে কে? মেথানল থেকে কোন অংশ বিক্রিয়া করবে? ওই OH. অ্যাসিড থেকে কোন অংশ বিক্রিয়া করবে? H. হাইড্রোজেন এইচ স্যার, শুধু হাইড্রোজেন। হাইড্রোজেন অংশ মাইট দিব মাইট, এটা কোনো কথা? এটা হাইড্রোজেন বের হয়ে যাবে, বললাম না আমি। একটা অক্সিজেন আমি কনডেনসেশন রিঅ্যাকশনের সময় এই এক্সাম্পল দেখাইছি না পিইটির। পানি স্যার বাইর হয়ে পানি যাবে বের হবে স্যার। পানি বের হয়ে কিন্তু যাবে। কোনটা থেকে এইচ আসবে আর কোনটা থেকে OH আসবে? যেটা থেকে ছাড়তে সুবিধা স্যার। মেথানল থেকে আসবে এইচ। মেথানল থেকে কি আসবে? এইচ। আর কার্বক্সিলিক অ্যাসিড থেকে কি আসবে? ওই এজন্য এটা ভালো মতো আরেকবার দেখবেন, এস্টারিফিকেশন রিঅ্যাকশনের মেকানিজম। ওকে, জি স্যার। আচ্ছা, এবার আসেন, এটা থেকে ওয়াটার তৈরি হবে। খুব সিম্পল, যেহেতু আমাদের এটা বাই ফাংশনাল, অর্থাৎ কি এক পাশে না। ফাংশনাল গ্রুপ কয় পাশে আছে অ্যাসিডের? দুই পাশে আছে। দুই পাশে। সো কি হলো, দুই পাশে দুইটা মলিকুলের বিক্রিয়া হলো, চারটা টোটাল। এখন এখানে তো থেমে গেল, তাহলে এটা পলিমার কিভাবে তৈরি করবে? ক্যাটালাইস্ট দিতে হবে স্যার। ক্যাটালিস্ট দিলেই হবে? পলিমার করতে হলে আরো রিঅ্যাকশন করতে হবে না? ওর শেষ মাথায় কি চলে আসছে? হ্যাঁ Ethyl. তাহলে এখন কি হবে? রিঅ্যাকশন শেষ নাকি? না স্যার। আপনার কোম্পানির লাল বাতি। Sir, এরপরে ওই যে ethyl ট্রান্স bond to আবার এস্টারিফিকেশন অ্যালকোহল বিক্রিয়া রিঅ্যাকশন, করানো যায় না। এইবার হবে ট্রান্স এস্টারিফিকেশন রিঅ্যাকশন। এইটার সাথে আবার কাকে বিক্রিয়া করাবেন? ইথেন 1,2-diol। ইথেন 1,2-diol বাই ইথিলিন গ্লাইকল, তাই তো? জি স্যার। এই ইথিলিন গ্লাইকল কি করবে? ট্রান্স এস্টারিফিকেশন। ট্রান্স এস্টারিফিকেশনের মজা হলো যে এইখানে যে অ্যালকোহল গ্রুপগুলি আছে তারা ইন্টারচেঞ্জ করে নিজেদের মধ্যে। এইখানে ছিল কি CH3 অংশটা, এটার সাথে কি হবে ঘটনা? এটা মিথানল হিসেবে বের হয়ে যাবে। কি হিসেবে বের হবে? মেথানল। জি স্যার, মানে এখানকার একটা OH দিয়ে দিবে, একটা OH রেখে দিবে, হ্যাঁ, তাই তো স্যার? জাস্ট ইন্টারচেঞ্জ করবে নিজেদের মধ্যে, ঠিক আছে? মিথানলটাকে সে এখান থেকে রিলিজ করে দিবে, করে তার জায়গায় কে চলে যাবে? শুধু এই তখন স্যার, তখন তো শুধু আবার ইথানল থাকবে স্যার। খেয়াল করেন, হ্যাঁ, এই যে জাস্ট এই অংশটা কিন্তু চেঞ্জ হয়েছে।
ঠিক আছে, ওকে, জি স্যার। বুঝতে পারছেন? এটা ইন্টারচেঞ্জ হয় আসলে। এটা একটা খুবই ইন্টারেস্টিং প্রপার্টি এস্টারের, এই জন্য এটা দিয়ে বিভিন্ন রকম এস্টার তৈরি করা সম্ভব। আসলে একটা এস্টার থেকে আপনি আরেকটা এস্টারে তৈরি করতে পারেন আরেক জি, স্যার। ক্যারেক্টারিস্টিক্সে। এটাকে বলে ট্রান্স এস্টারিফিকেশন রিঅ্যাকশন। আচ্ছা, তো এই ট্রান্স এস্টারিফিকেশনের পরে কিন্তু দেখেন ফাংশনাল গ্রুপ শেষে কি আসলো? ওইচ। OH. এই তো, এবার কি রিঅ্যাকশনটা কন্টিনিউ করা যাবে? জি স্যার। ওকে, ভেরি গুড। এইটাই হলো আমাদের মূল লক্ষ্য ছিল। এখন কেন মনোমার তৈরি হয়ে গেল। এই ঘটনাটা ঘটলো সেটা আমরা আলোচনা করব একটু পরে। আগে আমরা দেখি, এটা হলো কিন্তু পুরাতন পদ্ধতি। এটা হলো কি পদ্ধতি? পুরাতন, মানে আগের দিনে এটা ব্যবহার করা হইতো আর কি। স্যার এটা তো খুব লাভজনক স্যার ব্যবসা স্যার। কিসের? এটা স্যার, স্যার পলিমারের সাথে স্যার অ্যালকোহলও পেয়ে গেলাম স্যার, তো স্যার লাভই তো স্যার। অ্যালকোহল তো আপনাকে আগে ইউজ করতে হয়েছে, ইউজ না করে তার পান নাই, তাই না? জি স্যার। তাইলে কেমনে হলো? যাই হোক, ঠিক আছে, খেয়াল করেন। এইটা হলো এখন ব্যবহার করা হয়। এটার সাথে এটার পার্থক্য কি দেখেন তো আপনারা, দেখে একটু আমাকে বলেন। কোনটার সাথে কোনটা স্যার? মানে এই যে উপরেরটার সাথে আগেরটার যেটা- সাথে আমরা এই যে এখন যেটা আপনাদের স্ক্রিনে আসছে, 1 নাম্বার ডাইরেক্ট এস্টারিফিকেশন রিঅ্যাকশন। জি স্যার। কি পার্থক্য? দেখে স্মার্ট, তাড়াতাড়ি বলেন। স্যার ওই উভমুখী। ওয়ান স্টেপে হয়ে যেতে স্যার। হ্যাঁ, ভেরি গুড। এই শব্দটা যে বলছে সে দ্রুত, অনেক দ্রুত অ্যান্সার দিছে। এটা কি ওয়ান স্টেপ রিঅ্যাকশন? কি হয়েছে এখানে? অ্যাসিডটা সরাসরি আমরা এই গ্লাইকলের সাথে বিক্রিয়া করাইছি, তাই না? হ্যাঁ। এটা হলো আধুনিক পর্যায়ে ব্যবহার করা হয় ইন্ডাস্ট্রিতে। এর কারণ এটা যে আমাদের যে আগের অনেক ক্ষেত্রেই আমাদের একটা ডিফিকাল্টি ছিল যে অ্যাসিড যেটা টেরেপথ্যালিক অ্যাসিড, এইটার পিউরিটি নিয়ে ঝামেলা হতো, ঠিক আছে? কিন্তু তখন কি হতো, যে অ্যাসিডটার পিউরিটি নিয়ে যখন ঝামেলা হয়, এই যে সেকেন্ড স্টেপটা আমি তৈরি করলাম, এই প্রোডাক্টটা তো যতটুকু তৈরি হবে ওটা তো পিওর নাকি? ওকে, জি স্যার। এই ডাইমিথাইল এস্টারটা পিওর, তার নিয়ে আবার বিক্রিয়া করতাম, তাইলে আমাদের এফিসিয়েন্সি ঠিক থাকতো। কিন্তু এইখানে এখন ইন্টারন্যাশনালি মানে যে সকল পদ্ধতি ব্যবহার করা হয় সেখানে দেখা যায় আর মানে কি বলবো, যে ম্যানুফ্যাকচারিং যে মেশিনারিজ সেগুলি এতটা আধুনিক হয়েছে, পদ্ধতিগুলি রিঅ্যাকশন এতটা মানে কি বলবো এফিশিয়েন্ট হয়েছে যে অ্যাসিডটাকে এখন পিওর তৈরি করা খুব ইজি, বা তৈরি করা সম্ভব হচ্ছে। ওকে, পিউরিটিটা অনেক হাই হয়, তাতে আমাদের আবার সেকেন্ড স্টেজে যায় আমাদেরকে আরেকটা পিওর প্রোডাক্ট তৈরি করে নিয়ে বিক্রিয়া লেন্দি করতে হচ্ছে না। ওকে, বুঝতে জি পারছেন? স্যার। এই জন্য এটা এখন সহজ, এক ধাপেই বিক্রিয়াটা হয়ে যায়। বিক্রিয়াটা কিন্তু সেম, ওইখানে জাস্ট ডাইমিথাইল এস্টার তৈরি করতে হচ্ছিল, এখানে সেটা করতে হচ্ছে না। আচ্ছা, এবার খেয়াল করেন, এই যে বিক্রিয়াটা আমরা দেখলাম, আরেকটু আমাদের দেখতে হবে, তারপর আমি নাম ডাকবো, ঠিক আছে? অ্যাটেন্ডেন্স ওখানে দেওয়ার থেকে নাম ডাকবো আমি, সেটার জন্য অপেক্ষা করাটাই ভালো। আচ্ছা, খেয়াল করেন, আমার যেটা মূল বিষয় এখানে, সেটা হলো যে এই লেখাটা পড়ে আমাকে বলেন যে কি বুঝলেন, আমাদের যে প্রোডাক্টটা তৈরি হলো সেটা আসলে কি? মনোমার পিইটির। হ্যাঁ, আমরা তৈরি করলাম এতক্ষণ বিক্রিয়া করে কি মনোমার, পলিমার না কিন্তু, ঠিক জি আছে? স্যার। এটা তৈরি হয়েছে মনোমার। এখন ঘটনা হচ্ছে এই মনোমার কার সাথে বিক্রিয়া করবে পলিমার তৈরি করার জন্য? আসছেন কন্ডেনসেশন রিঅ্যাকশনে? জি স্যার। দেখেন, the monomer then undergoes polycondensation with the elimination of ethane 1,2-diol.
এ কন্ডেনসেশন রিঅ্যাকশন, ঠিক আছে? এটা একটা কন্ডেনসেশন রিঅ্যাকশন হিসেবে দেখেন কিভাবে কাজ করতেছে। জি স্যার। এটা অনেকটা সেলফ কন্ডেনসেশনের মতো আর কি। এই মনোমারগুলি পরস্পরের সাথে এখন বিক্রিয়া করবে, ঠিক আছে? আমরা কি পড়ছিলাম? পলি কন্ডেনসেশন আলাদা একটা টার্ম পড়ছিলাম, আলাদা কিছু বিক্রিয়ার মেকানিজম দেখাইছিলাম না? পলি এডিশন আর পলি কন্ডেনসেশন, জি মনে স্যার। আছে? এখন এখানে কি ঘটনাটা ঘটতেছে? কোথায় গেল? আচ্ছা, এটা একটা হাইলাইটার নেই, খেয়াল করেন। এইখানে বিক্রিয়ার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে, ও আবার কি করবে? অ্যালকোহল তৈরি করতেছে কিন্তু, অর্থাৎ আমার এই অংশটা কিন্তু আবার কি হচ্ছে? রিলিজড হচ্ছে, ধরে নেন, তাই তো? এর সাথে কার লাগবে? এটা তো অ্যালকোহল তৈরি করতে পারবে না, তাহলে এর সাথে কাকে প্রয়োজন? একটা অ্যালকোহল তৈরি করতে হলে ওই শুধু ওইচ নাকি হাইড্রোজেন দরকার না H ওইচ দরকার? শুধু ঠান্ডা মাথায় চিন্তা করে বলেন। স্যার এটা তো অ্যালকোহলই স্যার, আবার কি লাগবে স্যার? অ্যালকোহল কই? এই অংশটা আমি যে ব্লু কালারে যতটুকু দেখাইলাম, এই অংশটা যদি স্যার এক রিলিজ প্রান্তে হতে যায় হাইড্রোজেনের তার কি অভাব লাগবে? আছে। হুম, CH2 এর সাথে আরেকটা হাইড্রোজেন দিতে হবে। একটা হাইড্রোজেনের লাস্টে একটা হাইড্রোজেনের অভাব আছে তো স্যার। শুধু একটা হাইড্রোজেনের অভাব আছে। আচ্ছা, CH3CH2OH, তাই তো স্যার? হ্যাঁ, ও তো নাই। আচ্ছা দাঁড়ান, ওকে এখানে একটু ইয়ে হয়ে গেছে আর কি, আমি খেয়াল করছিলাম না, এটা একটু আগে পড়ে গেছে দাগ দেওয়ার সময়। ও জি তাই স্যার। তো বলি স্যার, এই জন্য তো বলতেছি ওকে, স্যার। এবার ঠিক এখন আছে। হ্যাঁ, এবার বলেন, এই অংশটা যদি চলে যেতে চায় তাহলে ও কি করবে? একটা হাইড্রোজেন নিয়ে যাবে, তাই তো? জি জি স্যার। স্যার। এখন এটা যদি মনোমার হয়, এর আশপাশে কি অসংখ্য মনোমার আছে যারা বিক্রিয়া করতে চাচ্ছে, তাই তো? কন্ডিশনের জন্য। তাহলে সেই মনোমার গুলি থেকে সে কোন অংশ নিবে? হাইড্রোজেন। হাইড্রোজেন। ওকে, হাইড্রোজেন নিয়ে গেলে এখন খেয়াল করেন এই জায়গায় কি হলো? কয়টা হাত ওপেন হলো? কার্বনে একটা, কার্বনে একটা, অক্সিজেনে একটা। অক্সিজেনে একটা। এটা জাস্ট রিপিট করবে। এখন কি হবে? এইখানে ধরেন যে আরেকটা মলিকুলের সাথে ও যুক্ত হবে, ও ঠিক আছে? আর এই অক্সিজেনের সাথে আবার আরেকটা মলিকুল, পাশের মলিকুলটা কিন্তু এইভাবেই বিক্রিয়া করতেছে। অর্থাৎ ধরেন এই অংশটা ডান পাশে যে মলিকুল ছিল তার কাছ থেকে কি নিছে? জি স্যার। হাইড্রোজেন। সো এই মানে মলিকুলটা স্যার একটার কার্বনের সাথে সাথে, আরেকটা বিনিময় করে করে হ্যাঁ, কিন্তু আমার পার কথাটা করে একটু দিচ্ছে। ক্লিয়ারলি শুনেন, এটা আপনাকে একটু বুঝতে হবে যে এই মলিকুলটার এই অংশটা গেল, তার পাশের মলিকুলটার কি গেল? শুধুমাত্র হাইড্রোজেন। 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 তার মানে কি এই কার্বনের সাথে কি অংশ থাকবে? এই অংশটুকু কিন্তু থাকবে এই কার্বনের পরে। হ্যাঁ হ্যাঁ স্যার। হুম। বুঝতে পারতেছেন? জি জি স্যার। স্যার। এইটা বুঝতে হবে আর কি, ঠিক আছে? হ্যাঁ স্যার। আবার এই কার্বনের এটার সাথে কি হবে? এই অক্সিজেনের সাথে কতটুকু যুক্ত হবে? কে যুক্ত হবে? শুধু অক্সিজেন থাকবে না স্যার। কার্বন হ্যাঁ, থেকে শুরু করে। এই যে এই অক্সিজেন, এটার পাশে কে যুক্ত হবে সরাসরি? এটা বলতে হবে। এখানে স্যার কার্বন যুক্ত হবে স্যার না? কার্বন থেকে ওই বেনজিন পুরো ইয়েটা। না স্যার, পুরা কি বলে স্যার, এই অংশটা অ্যালকোহল যুক্ত যুক্ত হবে, হবে। এই যে অংশটা, হ্যাঁ। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে, এই জিনিসটা বারবার জি রিপিট স্যার। করতেছে, ঠিক আছে? এই যে এই অংশটা হ্যাঁ হ্যাঁ এন স্যার। যেটা, এটা কিন্তু বারবার রিপিট করতেছে, প্রায় সেম জিনিসই রিপিট করতেছে। সো এইটার বাম পাশে কে আছে? আবার এই অংশটাই আছে। বুঝতে পারতেছেন? জি স্যার। এইভাবে জাস্ট রিপিট হবে আর কি। তো খুবই সহজ, কিন্তু আপনাকে বলবো যে রিঅ্যাকশন গুলি খুব কাছাকাছি, এই জন্য ভুল হওয়ার সম্ভাবনা অনেক। ওকে, আমি আশা করব যে আপনারা এই ব্যাপারগুলিতে একটু সচেতন হবেন এবং এইটা মোটামুটি নিশ্চিত থাকেন যে সিনথেসিস পরীক্ষায় আসবে, কারণ আপনাকে এত মুখস্থ বিদ্যা পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে মানে টিচাররা আস্ক করবে না। কারণ কি? কারণ হলো যে আপনি এত ডেসক্রিপটিভ লিখলে আপনার অনেক সময় লাগবে এবং নাম্বার কিন্তু এগুলিতে খুব বেশি দেওয়া সম্ভব না। আপনাকে যদি বলে পলিইথিলিনের কি বলে প্রপার্টিজ বলেন আর অ্যাপ্লিকেশন বলেন, সেটা কিন্তু অনেক বড় প্রশ্ন হবে, সময় অনেক কনজিউম করবে, কিন্তু নাম্বার কি দেওয়া যাবে? খুব সামান্য, তাই না? আর টিচার এক্সপেক্ট করবে কি আপনি, যেহেতু এটা পলিমার বেসড একটা কোর্স, সো আপনি পলিমারটাকে তৈরি করতে জানেন কিনা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। বা পলিমারটা কিভাবে তৈরি হয় সেটা আপনি জানেন কিনা, এটা
খুব জরুরি। সুতরাং সিনথেসিস পরীক্ষায় থাকবেই, মানে একান্ত যদি না থাকে সেটা ব্যাড লাকি বলবো আমি আপনাদের, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে রিঅ্যাকশন গুলি প্রত্যেকটারই কি করবেন, বাসায় প্র্যাকটিস করবেন, খুব সহজ, নিজেরা একটু প্র্যাকটিস করবেন। ওকে, জি স্যার। আচ্ছা স্যার তার এব- সিনথেসিস চাইলে কি স্যার এরকম যে এ বি সি ডি এরকম পার্ট গুলো সবগুলো দিয়ে তারপরে অ্যান্সার করতে হবে? ডিপেন্ডস অন ইউ, আপনি কত সুন্দরভাবে অ্যান্সার করতে চান। এই যে অ্যাসাইনমেন্টে কিন্তু আপনারা প্রায় একই উত্তর লিখছেন, প্রথম অ্যাসাইনমেন্টটা খুব ইজি দিছিলাম, তো সেইখানে কিন্তু আপনারা কি করছেন, একই রকম লিখছেন, কিন্তু হয়তোবা অনেকের রিপ্রেজেন্টেশনটা একটু ভালো, অনেকে হয়তোবা একটু অন্যভাবে রিপ্রেজেন্ট করছে, এরকম হইতে পারে আর কি। যদিও সেটা আপনারা করেন নাই, খুব দুঃখজনক, সব সেম লেখা, বিশ্রী অবস্থা, ঠিক আছে, দেখে মন খারাপ হয়ে গেছে। একটু চেষ্টা করেন নাই কেউ আলাদা করতে, দুই একজন, খুব রেয়ার আর কি। আমি কিন্তু বলছিলাম না যে অনেক বড় লিখতে হবে বা কিছু, কিন্তু একটু আলাদা করার চেষ্টা করেন নাই। এখন সেটা আপনাদের উপরেই নির্ভর করে। তবে আমি যেটা বলবো যে এখানে কে কিভাবে অ্যান্সার করবে, পরীক্ষার হলে কিন্তু আর এই যে তখন দেখে দেখে লেখার কোনো উপায় থাকে না, তখন কিন্তু প্রত্যেকের উত্তরের ধরন আলাদা হয়ে যায় সাধারণত, তাই না? এটা আপনি আগে প্রিপেয়ার করে নিতে পারেন, এ বি করতে পারেন, 1 2 দিয়ে আলাদা করতে পারেন, এরকম হেড দিয়ে দিয়ে যে কোন অংশে ইনিশিয়েট করলো, কোন অংশে কন্টিনিউ করলো, কোন অংশে টার্মিনেট করলো, এইভাবেও সাজাইতে পারেন। ইট ডিপেন্ডস অন ইউ। তবে চেষ্টা করবেন যে কেমিক্যালস গুলির যে ফুল নেম গুলি লেখার চেষ্টা করবেন মেকানিজমে, ঠিক আছে, যে পিইটি মনোমার বা ইথিলিন গ্লাইকল এগুলি লেখার চেষ্টা করবেন। ওকে, আচ্ছা আজকের পড়া মোটামুটি আমাদের এতটুকুই থাকুক। এটার অ্যাপ্লিকেশন ওইটা আমি হয়তোবা দ্রুত একটা ক্লাসে আপনাদের সাথে শেয়ার করব। তবে আমি বললাম যে ওগুলা খুব ইজি, ওগুলা আপনাদের জন্য তেমন একটা ডিফিকাল্টি তৈরি করবে না, তৈরি করবে যে এই পার্টটা, সেটা হলো মেকানিজম আর কি, ঠিক আছে। এখন আমি নাম ডাকবো, আপনারা একটু প্রস্তুত হন। স্যার এই পিডিএফটা দিয়ে দিলে ভালো হতো। হুম, তাহলে তো খুব ভালো হইতো। এই সমস্যা হলো যে এইটা থেকে যে প্রশ্ন হবে এমন তো না, না স্যার, আমি মানে আমার মনের মতো ধারণা সাজাইছি, নেওয়ার ঠিক জন্য আর আছে, কি। আপনারা অনেক ভাবে সাজাইতে পারেন, দিব সেটা দিব না এরকম না। তবে বললাম যে এবার আপনাদেরকে আমি এটা সাধারণত দেই হলো ক্লাসের শেষে আর কি, মানে সিলেবাস কমপ্লিট হওয়ার পরে বা চ্যাপ্টার কমপ্লিট হওয়ার পরে, এবার আগে দিতে বাধ্য হইতেছি, এই হলো ঘটনা। তাহলে রেডি হন, অ্যাটেন্ডেন্স সেশন। সেকশন এ, রোল নাম্বার 1। আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। জি